ওকে, লিখো, হেডিং গুলো লিখো। ইম্পর্টেন্স অফ ব্রিডার ফ্লক। আমরা একটু আলোচনা করি। আসলে কি কি ধরনের বাংলাদেশে ডিফারেন্ট টাইপ অফ পোল্ট্রি ফার্ম আছে, কেউ বলতে পারবে? হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ পোল্ট্রি ফার্ম? এই ধরনের প্রশ্ন যদি আসে, কোশ্চেনটা লিখে নাও, তাহলে লিখতে হবে দেয়ার আর মেনি টাইপস অফ পোল্ট্রি ফার্ম অ্যাভেলেবল ইন বাংলাদেশ লাইক দিস। হ্যাঁ, জিপি ফার্ম, গ্র্যান্ড প্যারেন্ট ফার্মস, প্যারেন্ট, 2 নম্বরে পিএস, প্যারেন্ট স্টক ফার্মস। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ব্রিডার ফার্ম। আর হচ্ছে কমার্শিয়াল ফার্মের ভিতরে হবে ব্রয়লার ফার্ম, লেয়ার ফার্ম। হ্যাঁ, এইগুলো আর কি। সো যদি এগুলো হচ্ছে পোল্ট্রি ফার্ম আর কি। হ্যাঁ, আমরা এখন দেখি এর ইম্পর্টেন্স। হ্যাঁ, সো ব্রিডার ফার্মটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা ব্রয়লার বা লেয়ার যাই হোক না কেন, কারণ এই ব্রিডার ফার্ম থেকে আমরা হ্যাচিং এগ পাবো। হুম, দ্যাট মিনস এই ব্রিডার ফার্ম বোথ গ্র্যান্ড প্যারেন্ট স্টক, জিপিএস এন্ড পিএস। জিপিএস থেকে গ্র্যান্ড প্যারেন্ট স্টক, দাদা দাদির ফার্ম, এবং প্যারেন্ট স্টক, বাবা মার ফার্ম। হ্যাঁ, এইগুলো আর কি মূলত। হুম, তো এইগুলো আসলে জেনেটিক ট্রেট কিছু ডিসেমিনেট করে, হ্যাঁ, তার পরবর্তী জেনারেশনের কাজে আর কি। হ্যাঁ, সো এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট, বা কমার্শিয়াল ফার্ম হোক বা ব্রিডার ফার্মে হোক। বাট সাম স্পেশাল অ্যাটেনশনস শুড বি গিভেন টু চিক ম্যানেজমেন্ট, বিশেষ করে গ্রোয়িং ফেজে আর কি। ফিড অ্যান্ড নিউট্রিশনটা, ওয়াটারিং, স্পেশালি লিটার ম্যানেজমেন্টটা, হ্যাঁ, লাইট ম্যানেজমেন্ট, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বডি ওয়েট কন্ট্রোল কিভাবে করা যাবে, ফ্লক ইউনিফর্মিটি, হ্যাসাবিলিটি কিভাবে ইনক্রিজ করা যাবে হ্যাচারিতে। হ্যাঁ, এই সবগুলোর জন্যই আসলে ব্রিডার ফ্লক ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বর্তমানে, হ্যাঁ দেখো এখানে, এটা এই ইনফরমেশনটা ঠিক নাই। বর্তমানে জিপিএস ফার্ম হচ্ছে 18টি, হ্যাঁ, প্যারেন্ট স্টক ফার্ম হচ্ছে 100টি কে। হ্যাঁ, সো এটা আর কি আমাদের মনে রাখতে হবে আর কি। ওকে, এখানে দেখো ডিফারেন্ট টাইপস অফ ব্রিডার ফার্ম: ট্রেডিশনাল ব্রিডার ফার্ম, পিওর লাইন আর গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট স্টক ফার্মস, গ্র্যান্ড প্যারেন্ট স্টক ফার্মস, প্যারেন্ট স্টক ফার্মস। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ব্রিডার ফার্ম। বাংলাদেশে বর্তমানে 7টি রিনাউন্ড জিপি ফার্মের ভিতরে প্যারাগন, আফতাব, নারিশ, কাজী, সিপি, এম আগা, রাশিদ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, নাহার এগ্রো, এইগুলো আর কি জিপি ফার্ম আর কি। হ্যাঁ, জিপি ফার্মের কয়েকটা নাম যদি বলতে বলা হয় আর কি। এই গেল আর কি মোটামুটি ইম্পর্টেন্স অফ ব্রিডার ফ্লক। এরপরে আমরা চলে যাব 2 নম্বরে, এটা ছোট ছোট একটি করে পেজ আর কি। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই। দেখা যাচ্ছে সাইফুল, সিলেকশন অফ মেল অ্যান্ড ফিমেল ফর ব্রিডার ফ্লক, দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, মনে রেখো আর কি, এখানে আমরা এখন যে এই যে ব্রিডার ফ্লকের মেল এবং লাইন এবং ফিমেল লাইন যে আমরা সিলেক্ট করব, তার কি কি বৈশিষ্ট্য হবে। এখানে দেখো, হেলদি নিউলি হ্যাচড চিক্স শুড হ্যাভ দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এই যে আমরা হ্যাচারিতে পড়েছি যে গুড কোয়ালিটি বাচ্চার বৈশিষ্ট্য কি, এটাই এখানে হবে আর কি। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে গুড কোয়ালিটি বাচ্চার বৈশিষ্ট্য। এখানে আছে হেলদি, এ হেলদি অ্যান্ড গুড গ্রোয়ার, মানে হচ্ছে গ্রোয়িং স্টেজে কি বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। ঠিক আছে, এটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে, বাচ্চার এবং গ্রোয়ারের, মেল ফিমেল উভয়। বাট এখানে আছে যে দেখো, এ হেলদি অ্যান্ড গুড লেয়ার, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কি রকম হতে হবে। শুড এপিয়ার হেলদি অ্যান্ড লাইভলি, ফেদারিং নর্মাল থাকবে, হ্যাঁ, কোমটা থাকবে রেড কালারের, আই ক্লিয়ার থাকবে, হ্যাঁ, ক্লিন অ্যান্ড ড্রাই বিক অ্যান্ড নস্ট্রেল, হ্যাঁ, ক্লিন ড্রাই ক্লিন থাকবে, ফিদারটা ভেন্টের কাছাকাছি এটা ক্লিন থাকতে হবে। হ্যাঁ, তারপরে লেগ গুলো স্ট্রেট, টয় গুলো স্ট্রেট হবে, কোনো ধরনের স্কেলি লেগস থাকা যাবে না, কিংবা
টয় অ্যাবসেন্স, এই ধরনের লেয়ার ফিমেল আমরা সিলেক্ট করব না। হুম, এই এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। ব্রেস্ট বোনটা শুড নট বি শার্প, কখনো শার্প থাকবে না, এটা ফ্ল্যাট টাইপের থাকবে যেহেতু ডিম পাড়া মুরগি। আর হচ্ছে যে একটা মেইন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া গুড লেয়ারের ডিম পাড়া মুরগির ক্ষেত্রে হবে এ বিগ ব্রড বটম, পিছনের সাইডটা হচ্ছে পশ্চদেশ বড় থাকতে হবে, হ্যাঁ, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে। এই বৈশিষ্ট্যটা অবশ্যই লিখতে হবে, বাকিগুলো যদি মিচিং যায় কোনো সমস্যা নেই। হুম, ওকে। তারপরে এ হেলদি অ্যান্ড গুড কক, মানে মেলের কি বৈশিষ্ট্য থাকতে হবে? অ্যালার্ট অ্যান্ড প্রোটেক্টিভ নেচার থাকতে হবে, মেটিং ডিজায়ারটা খুব বেশি থাকতে হবে, হ্যাঁ। তারপরে দেখো চিকেনের ক্ষেত্রে মেল ফিমেলের যদি আমরা কম্পেয়ার করি, পাশাপাশি দাঁড় করায় দেখি দেই, তাহলে মেলের ক্ষেত্রে কি হবে জানো? মেলের ক্ষেত্রে প্লুমেজ কালার। আচ্ছা, প্লুমেজ কালার কি আর ফিদার কালার কি? কে বলবে আমাকে দেখি? কেউ বলতে পারবে? সাইফুল? শিপন? মিম? সরি স্যার। ওকে। তারপরে সাদিয়া? স্যার অনন্যা? স্যার হ্যাঁ, বলো। স্যার প্লুমেজ বলতে হচ্ছে মানে মানে বার্ডস এর সবগুলো ফেদারের কালার একত্রে বোঝায়। ভেরি গুড। যেমন হুম। ফিদার কালার বলতে দেখো, একটা মুরগির ক্ষেত্রে গলার ফিদারের কালারটা, নেক ফিদার কালারটা এক ধরনের হয়ে থাকে, বডি ফিদার কালার এক ধরনের হতে পারে। ধর নেক ফিদারটা হচ্ছে যে ব্ল্যাক, বাট হচ্ছে যে বডি ফিদার কালারটা হচ্ছে রেড। তাহলে প্লুমেজ কালার একসঙ্গে বলতে হবে, ব্ল্যাক অ্যান্ড রেড। প্লুমেজ কালার হচ্ছে যে একটা বার্ডের সকল ফিদারের সমষ্টিগতকেই বলা হয় প্লুমেজ কালার। প্লুমেজ কালারের ভিতরে ফিদার কালার থাকবে, এই আর কি, হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে লার্জার সাইজ হবে হেনের তুলনায়, এই বৈশিষ্ট্যগুলো। মেলের বৈশিষ্ট্যটা তোমাদের মিড টার্মের জন্য খুব ইম্পর্টেন্ট করতে হবে, হ্যাঁ। এই এআই কম্পিটিশন কে দিয়েছে এখানে? বুঝলাম না। হ্যাঁ, হ্যালো। ওকে, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। হুম, সো এই পর্যন্তই আর কি, এটা খুবই ছোট ছোট আর কি। এরপরে আমরা 3 নাম্বার 3-এ যাই। 3, ওকে। তোমরা দেখতে পাচ্ছ আমার আমার জি ইয়ে স্যার। দেখা যায়? হ্যাঁ, ওকে, ভেরি গুড। দেখো এখানে টেবিল 1টা পড়ো দেখি সাদিয়া। সাদিয়া, আমার স্ক্রিন দেখা যায়? কনসিডারিং ফ্যাক্টরস ইন ওকে, সিলেক্ট। জি স্যার। কনসিডারিং, হ্যাঁ, বলো বলো বলো। কনসিডারিং ফ্যাক্টরস ইন সিলেক্টিং Considering পিওর লাইন factors ব্রয়লার in ব্রিডার। selecting তোমাদের pure line broiler হ্যাঁ, breeders. তোমাদের Growth পরীক্ষায় কি? relate ওকে, ওয়েট করো, তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ রিলেটেড ফ্যাক্টর, এই এইগুলোর নাম কিন্তু আসবে আর কি তোমাদের পরীক্ষায় মিড টার্মে, কিপ ইন মাইন্ড, হ্যাঁ। সো এখানে গ্রোথ রিলেটেড ফ্যাক্টর, গ্রোথ রেট, হ্যাঁ, তার এজ, ওয়েট ফর এজ মানে বয়স অনুযায়ী কি ওজন, ফিড ইফিসিয়েন্সি, মিট, যেহেতু ব্রয়লার ব্রিডার, মিট ইল্ড, হ্যাঁ, কার্কাস ইল্ড অ্যান্ড বডি কনফরমেশন, লাইভাবিলিটি মানে কি, তারপরে হচ্ছে স্কেলেটাল ইন্টিগ্রিটি, ফিদারিং, কাভার রেট, গ্রো, কালার, হ্যাঁ, অ্যাডাপ্টেশন টু হিট ডিস্ট্রেস। আর রিপ্রোডাক্টিভ ভিতরে থাকবে যেগুলো রিপ্রোডাকশন রিলেটেড, এগ নাম্বার, এগ সাইজ, হ্যাসাবিলিটি, ফার্টিলিটি, লিবিডো, মেটিং ডিজায়ার, হ্যাঁ, মেটিং ওয়েট, হ্যাঁ, লাইভেবিলিটি, অ্যাগ্রেসিভনেস, হিট টলারেন্স, এইগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার।
ওকে, এরপরে আমরা চলে যাব শীট দেখতে পাচ্ছ না আমার? গাইডলাইন্স ফর সিলেকশন অফ গুড লেয়ার ফর ব্রিডিং ফ্লক। ভালো ডিম পাড়া মুরগির কি, ব্রিডার মুরগির কি বৈশিষ্ট্য আছে, পোর কোয়ালিটির কি বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা আমাদের এই ডিফারেন্সিয়েশনটা ভালো করে জানতে হবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে ভিগরিটি কিরকম, স্ট্রং, উইক, ব্রিড কিরকম। হ্যাঁ, বডিটা হচ্ছে যে গুড লেয়ারের ক্ষেত্রে যে ওয়েজ শেপ বডি, একটা হচ্ছে যে তোমার ত্রিভুজ আকৃতি এরকম থাকবে। হ্যাঁ, আপরাইট কম থাকবে আর কি, মেলের ক্ষেত্রে আপরাইট থাকবে এরকম। হেডটা কিরকম হবে, নিটি রিফাইন, বাট পোর পোর লেয়ারের ক্ষেত্রে থাকবে বিফি। কম্ব অ্যান্ড ওয়াটল, অবশ্যই লেয়ারের ক্ষেত্রে রেড ওয়াক্সি একটু ইয়ে থাকবে আর কি, ভেলভেটি টাইপের থাকবে, মখমলের মতো থাকবে। বাট পোর লেয়ারের ক্ষেত্রে যেটা আমরা কাল করে দিব সেটাতে শার্প পয়েন্টেড থাকবে, আই ব্রাইট অ্যালার্ট থাকবে। বাট পোর লেয়ারের ক্ষেত্রে ডাল অ্যান্ড স্লিপি থাকবে। বিক, বিকটা হচ্ছে যে ওয়েল কার্ভড থাকবে, বাট এটা হচ্ছে যে ভেরি লং, থিন অ্যান্ড শার্প পয়েন্টেড থাকবে। এয়ার লোব, তোমরা কি জানো, একটা ইনফরমেশন তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে কোন মুরগিগুলো সাদা কালারের ডিম দেয়, এগ শেল হোয়াইট, কোনগুলোর এগ শেল ব্রাউন, কে বলতে পারবে? যদি কেউ বলতে পারো তাহলে A+ দিব তাকে আমি। এয়ার লোবের সঙ্গে একটা সম্পর্ক আছে। স্যার ডিমের, স্যার ডিমের। হ্যাঁ, ডিমের, ভেরি গুড। স্যার বটন স্যার। হ্যাঁ, বর্ষণ, স্যার আমার বল, নাম বর্ষণ। জি বর্ষণ, বলো। জি তোমাদের আইডি গুলো আমি চেঞ্জ করে নিতে পারি জয়েন করার পরে। এই যে 0-10 পরে তোমার আন্ডারস্কোর দিয়ে বর্ষণ দিলে আমি বুঝতে পারতাম। হ্যাঁ, বর্ষণ বলো দেখি, এয়ারলোবের সঙ্গে এগ কালারের একটা সম্পর্ক আছে, এগশেল কালার। স্যার, ওটা যে কালার হবে স্যার, ডিম ওর এক্সেল সেই কালার হবে স্যার। হ্যাঁ, ভেরি গুড। তুমি অত্যন্ত, কি বলবো, সাহসিকতার এবং কি বলবো কনফিডেন্সের সহিত ভুল আনসার দিয়েছো। আরো কেউ? লিখে নাও। হ্যাঁ, স্যার প্লিউমেজ কালার দেখতে। হ্যাঁ, কে তুমি, কে? মঞ্জুমা, আশিকা, মুনমুন, ওকে। তোমরা কতজন আসছো? 37 জন, ভেরি গুড। মঞ্জুমার 100% সঠিক আনসার হয়েছে। বাট তোমরা কি সবাই হলে এসছো? কেউ তো বাসায় নাই না? সাইফুল? স্যার সবাই গোপালগঞ্জে আছি স্যার। গোপালগঞ্জে আছো, ওকে। যারা আনসার দিবে বা কোশ্চেন করবে আর কি, আমি একটু সবাইকে তোমাদের, তোমরা আমার স্টুডেন্ট, হ্যাঁ, তোমাদেরকে আমি একটু দেখতে চাই। সবাই কই দেখি, ভিডিও কলে আসো, আমি একটু দেখি। ভিডিও কল না, ভিডিও ক্লাসে চলে আসো, দেখি। বর্ষণ কই, আগে বর্ষণ দেখি। বর্ষণ কই তুমি? ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এবার তোমাদেরকে তো চিনি না। কই বর্ষণ, কই? এই স্যার সবাই, আমাকে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো, সবাই। ওকে, বর্ষণ, এয়ারলোব কালার হোয়াইট হলে এগশেল কালার হোয়াইট হবে, আর এয়ারলোব কালার যদি রেড হয় এগশেল কালার ব্রাউন হবে। হ্যাঁ, স্যার আমি ভেরি তো গুড। প্রায় ঠিক বলেছিলাম স্যার। ঠিক বলো নাই। হ্যাঁ, রেড আর ব্রাউনের একটা পার্থক্য আছে আর কি। হ্যাঁ, এটাই। সো এয়ারলোব কালার দুই ধরনের, একটা রেড একটা ব্রাউন। এনিওয়ে, মেডিটেরেনিয়ান ক্লাসের ব্রিড গুলো, হ্যাঁ, এগশেল কালার হচ্ছে, এয়ারলোব কালার হোয়াইট, যার কারণে শুধু মেডিটেরেনিয়ান ক্লাসের ব্রিড গুলো, লেগন, ফাউমি, মিনোরকা, অ্যানকোনা, আন্দালুসিয়ান ব্লু, এইগুলো তোমার হচ্ছে যে সাদা কালারের ডিম দেয়। বাকি সবগুলো ব্রিড, হ্যাঁ, ব্রাউন কালারের দেয়। একটা ব্যতিক্রম, হ্যাঁ, সেটা হচ্ছে যে চিলিতে অরিজিন, ওই ব্রিডটার নাম এরৌকানা। এই ব্রিডটা ব্লুইশ টাইপের ডিম দিয়ে থাকে। যেমন হচ্ছে হাঁসের ক্ষেত্রে জেন্ডিং ডাক, এটা হচ্ছে এগশেল কালার ব্লুইশ টাইপের। দেখবা বাজারে কিছু ডিমের কালার হচ্ছে যে ব্লুইশ টাইপের আর কি, সাদা না আর কি। হ্যাঁ, হাঁসের ডিম আর মুরগির ডিমের খোসার ভিতরে পার্থক্য কি, কে বলতে পারবে?
কি সাইফুল? সাইফুল কই? সাইফুল? স্যার আছি স্যার। হ্যাঁ, কই তোমরা ভিডিওতে আসো না কেন? বলো প্রবলেম কি তোমাদের? হুম, বলো দেখি। সাইফুল, সাইফুল, মাশাআল্লাহ, চেহারা সুন্দর। হ্যাঁ, বর্ষণ, সাইফুল, তোমাদের সবার চেহারা এত সুন্দর, বলো। হুম, সাইফুল আমার প্রশ্নের আনসার দাও। স্যার কোশ্চেনটা কি ছিল জানি? আরেকজন বলো দেখি কোশ্চেন কি ছিল, সে কোশ্চেনই ভুলে গেছে, বলো। হাঁসের ডিমের খোসার সাথে মুরগির ডিমের খোসার পার্থক্য দিয়েছে। ইয়েস, এগশেল কালারে এগশেলের একটা পার্থক্য আছে। কে তুমি? কে? সাদিয়া। ওকে, সাদিয়া স্যার হচ্ছে 25। ওকে, হ্যাঁ বলো। দেখো স্যার সাইফুল বলো। মুরগির ডিমের খোসাটা হচ্ছে কি ইয়া হয় আর কি, সফট হয়। আর হাঁসের ডিমের খোসাটা একটু ঠিক হয়। স্যার কালার ডিফারেন্সও তো আছে স্যার। হ্যাঁ বলো 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 বলো, হ্যাঁ আচ্ছা, বলো কালার কি ডিফারেন্সে হাঁসের ডিমে একটু হালকা ডার্ক কালার থাকে সাদার সাথে। পাগল, হাঁসের ডিমের কালার বেশি সাদা স্যার থাকে, লিখে হালকা মানে নীলাভ একটা কালার থাকে। নীলাভ কালার তো থাকে, ওটা জেন্ডিং ডাকের আর কি, লিখে নাও। হাঁসের ডিমের ক্ষেত্রে এগশেল কালারটা থাকবে চকি হোয়াইট, সাদার ভিতরে চক পাউডারের মতো। বাট হাঁসের ডিমের ক্ষেত্রে এই সাদা কালারটাকে বলা হয় মার্বেল হোয়াইট। মুরগির ডিমটা হবে এগশেল, সারফেসটা হবে রাফ। হাঁসের ডিমেরটা হবে স্মুথ, যেটা ওই সাইফুল বলেছিল আর কি। বোঝা গেছে? জি স্যার। ওকে, ভেরি গুড। সো এই হাঁসের ডিম, মুরগির ডিম ধরে দেখলেই বোঝা যাবে যে কোনটা আর কি। আর ব্লুইশ টাইপের যেটা থাকে, এটা সচরাচর সব হাঁসগুলোই মার্বেল হোয়াইটে দিয়ে থাকে, বাট জেন্ডিং ডাক, লিখে নাও, জেন্ডিং ডাক ব্রিডটা এই ব্লুইশ টাইপের আর কি ডিম দিয়ে থাকে। ঠিক অনুরূপ ভাবে চিলিতে অরিজিন এরুকানা চিকেন ব্রিডটা, মুরগির একটা জাত আছে, সেটা আর কি ওই ব্লুইশ টাইপের ডিম দিয়ে থাকে। বাকি সবগুলোই 90%ই তো তোমার হচ্ছে যে ব্রাউন বাদামি কালারের ডিম দিয়ে থাকে, সাদা কালারের ডিম। এখন এগশেল কালার, সাদা কালার আর বাদামি কালার, কোনটাতে পুষ্টি বেশি থাকে? জান্নাতুল মিম কই? আমার জি স্ক্রিনে স্যার। দেখা, হ্যাঁ কই দেখি তুমি, কোথায় তুমি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার যেটার ওজন বেশি হবে সেটাতে তো পুষ্টি বেশি থাকে মনে হয়। ওজনের ধর দুটোই একই সাইজ। স্যার বোঝা যাচ্ছে না কথা। সাদা ডিম, বাদামি ডিম, দুটার ওজনে 60 গ্রাম। পুষ্টির কোনো পার্থক্য থাকবে কিনা? এগশেল কালার দুইটারে, না। একটা সাদা একটা হুম, বাদামি, এগশেল কালারের উপরে কি পুষ্টি তারতম্য হয় কি হয় না? আমি এটা জানতে চাচ্ছি। না স্যার। স্যার কালারের উপর তো পুষ্টি তারতম্য হয় না স্যার। ভেরি গুড, ওকে। এগশেল কালারের উপর পুষ্টির কোনো ডিফারেন্স হয় না। ভেরি গুড মিম। এরপরে আমরা চলে আসি যে কিলবোন। কিলবোনটা কোথায় থাকে? মুবিনকে আমি পাচ্ছি, হ্যাঁ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। মুবিন কই? না, মহিন, 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 বার্ডের কিলবোন কোথায় থাকে? জি স্যার। ওকে, ভিডিওতে আসো, কই তোমার সুন্দর চেহারাটা দেখি একটু। ওকে, কই মুবিন? ওকে, মুবিন আসবে না মনে হয়। স্যার ইস্টার নামের ওখানে থাকে স্যার কিলবন। ওকে, কোথায় সেটা, কোথায় বার্ডের কোথায় থাকে বলো? এটার নাম কোথায় থাকে? এত লেট করা যাবে না। এরপরে কি নেক্সট? রাকিব, রাকিব কই? জি স্যার। হ্যাঁ, আসো, কোথায় থাকে কিলবন? স্যার নিবন। কিলবন, কিলবন আচ্ছা দেখো আচ্ছা, না। কিলবোন হচ্ছে স্যার এক্সটেন্ডেড আউটওয়ার্ড ফ্রম দ্য বেস্ট।
ব্রেস্ট, ওকে, ব্রেস্ট বোন আর কিল বোন, ভেরি গুড। এটা হচ্ছে জি স্যার। ভেন্টের কাছাকাছি, ব্রেস্ট রিজনে থাকে। এই দুইটা কিল বোনের মধ্যবর্তী দূরত্ব ডিম পাড়া মুরগির ক্ষেত্রে বেশি হবে, আর গুড কোয়ালিটি লেয়ারের ক্ষেত্রে, আর হচ্ছে পোর লেয়ারের ক্ষেত্রে এটার মধ্যবর্তী দূরত্ব কম থাকবে। হ্যাঁ, মনে রেখো আর কি। অ্যাবডোমেনটা ডিম পাড়া মুরগির ক্ষেত্রে বড় থাকবে, হ্যাঁ, ডিম না যেটা কম পারে বা পারে না, হ্যাঁ, সেটার ক্ষেত্রে একটু ন্যারো থাকবে, এই ধরনের আর কি বলা হয়েছে আর কি। হ্যাঁ, সো এইগুলো হচ্ছে যে তোমার গুড লেয়ার যেটা আমরা ফার্মে রাখবো, আর পোর লেয়ার যেটা আমরা কাল করে দিব। হ্যাঁ, এটার কিছু বৈশিষ্ট্য আছে, এটা একটু পড়ে নিবে আর কি। হ্যাঁ, তোমাদের ব্রিডার ফার্মের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ তোমাকে। এরপরে নেক্সট জন কে থাকবে? এটা 001 কে দেখা যাচ্ছে। 001, ওকে, থ্যাংক ইউ রাকিব। 05 শীট দেখতে পাচ্ছ? ওই, ওকে, শীট দেখতে পাচ্ছ তোমরা? পাচ্ছ না, বাট আমি তোমাদের আসলে আমার এখানে মেবি প্রবলেম নাকি, তোমরা যে আসলে কিভাবে এসছো? ওকে, সো সিলেকশন অফ ব্রয়লার ব্রিডার ফ্লক, হ্যাঁ, আমরা একটু দেখি। আমার কি স্লাইড দেখা যায়? জি স্যার। ওকে, ভেরি গুড। দেখো এখানে কমন ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ব্রয়লার কক অ্যান্ড হ্যান। এবারে আমরা চলে আসবো ব্রয়লারের ক্ষেত্রে। এতক্ষণ আমরা লেয়ার সম্পর্কে জানলাম, ব্রয়লারের বোথ মেল এবং ফিমেলের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। এই ব্রয়লারের ফিদার কালার, প্লুমেজ কালারটা কেন সাদা হলো? আহ এরপরে কে? 007 কে? 007 বলো, কেন সাদা হলো? এদের বাবা মা, এদের বাবা মা কারা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, ওকে, বলো দেখি কি নাম তোমার? 007 মাইমুনা নাকি নাকি? ওকে, ফাহমিদ নওরিন। ওকে, নওরিন, বলতে পারবা ব্রয়লারের কেন এই প্লুমেজ কালার সাদা হলো? কেন মার্কেটে অন্য কালারের ব্রয়লার পাওয়া যায় না? যে বলতে পারবে A+। মানজুমা বলতে পারছে একটা, ওকে, বলো। এটা হচ্ছে হোয়াইট কার্নিশ ক্রসের জাতের ক্রস ব্রিড, এর জন্য ভেরি এদের গুড। হোয়াইট প্লাইমাউথ রক অ্যান্ড হোয়াইট কর্নিশের ক্রসের মাধ্যমেই, হ্যাঁ, এই যে ব্রয়লারের উৎপত্তি, এবং তারা দুটাই হোয়াইট কালারের, যার কারণে। আর হোয়াইট কালার হওয়ার কাস্টমারদের কাছে বেশি প্রিফার করে কাস্টমাররা, কারণ পিন ফেদার গুলো, ছোট ছোট ফেদার গুলো স্কিন থেকে রিমুভ করা যায়। যার কারণে হোয়াইট কালার, ব্ল্যাক কালার হলে মানুষ পছন্দ করবে না, রেড কালার হলে বা অন্য কালার, সাদা কালার ব্যতি রেখে অন্য কালার হলে এটা কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা কম ওয়ার্ল্ড ওয়াইড, যার কারণে এদের প্লুমেজ কালার হোয়াইট হতে হবে। ফিড কনভার্সন রেশিও আমরা জানি, FCR মানে কি, কি বলতে পারবে বলো দেখি নওরিন? FCR তে কি ফর্মুলা কি? স্যার ফিড কনভার্সন রেশিও। হ্যাঁ, এটা তো না ইলাবোরেশন বললা তুমি, এর নামটা কি, ডেফিনেশন বা ফর্মুলা কি আছে কিনা? হ্যাঁ, কিভাবে একে ডিফাইন করবে FCR? স্যার মনে পড়ছে না। ওকে, তুমি স্যার রাখো, তুমি রাখো। হ্যাঁ, এরপরে অন্য কেউ যদি, এরপরে যদি কেউ জানো, এরপরে এরপরে যদি কেউ জানো সে এসে কথা বলো। হ্যাঁ, সে স্যার আনসার 1 দাও। কেজি ফিড খাওয়াইলে স্যার বার্ডের 1 কেজি ওজন বাড়ানোর জন্য যে পরিমাণ ফিড প্রোভাইড করা হয় সেটাকেই হচ্ছে FCR বলা হয়। এটা তো ব্রয়লারের ক্ষেত্রে, লেয়ারের ক্ষেত্রে কি হবে বাবা বলো তো? তুমি কে? কে আনসার দিল কে? আসলে তোমরা মনে হয় সবাই ভিডিওতে এসছো, বাট আমি তোমাদের দেখতে পাচ্ছি না কাউকে। বাট এই সিঙ্গেল যখন এসছো তখন দেখা যাচ্ছে আর কি। ওকে, বলো বলো, কে যেন আনসার দিল কিছুক্ষণ আগে? স্যার আমি উর্মি। উর্মি, উর্মি কই? তোমাকে আমি দেখছি না। ওকে, উর্মি বলো দেখি। হ্যাঁ, স্যার লেয়ারের ক্ষেত্রে তাহলে ডিম উৎপাদনের জন্য যে হচ্ছে যে ফিডটা প্রোভাইড
করা হবে লেয়ারের ক্ষেত্রে এক FCR বলা শোনো হয়, আমি বলি layer-এর। হয়নি তোমার আনসার। লেয়ারের ক্ষেত্রে হচ্ছে 1 কেজি ডিম উৎপাদনের জন্য বা 1 ডজন ডিম উৎপাদনের জন্য কতটুকু খাদ্য দরকার। আর ব্রয়লারের ক্ষেত্রে 1 কেজি বডি ওয়েট গেইনের জন্য কতটুকু খাদ্য দরকার। মনে থাকবে দুই ধরনের জিনিস। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো র্যাপিড গ্রোথ রেট হবে, হ্যাঁ ওকে তুমি চলে যাও আর কি, হ্যাঁ নেক্সট রেডি থাকবে আর কি। এরপরে হচ্ছে যে কার্কাস কোয়ালিটি ভালো হতে হবে, ব্রেস্ট মিট হাই হতে হবে, হ্যাঁ এরপরে হচ্ছে স্মুথ স্কিন হতে হবে, হ্যাঁ স্ট্রং শ্যাঙ্ক অ্যান্ড ফুট প্যাড থাকতে হবে, রেপিড ফেদারিং হতে হবে। অর্থাৎ কি ব্রয়লার আমরা কতদিন পর্যন্ত রেয়ার করি? ব্রয়লারের মার্কেট এজ কত? এই 62K, 62 এর নাম নেই আর কি, কে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, যাই হোক তোমরা যখন আনসার দিবে তখন চলে আসবে আর কি। 62 আমি জানি না এর নাম কি আর কি, কে আছে 62? 62 পরে হচ্ছে দেখাচ্ছে অনন্যা, কই অনন্যা? জি স্যার। ওকে স্যার বলো দেখি এই ব্রয়লার কতদিনে মার্কেটিং করা হয়? স্যার 21 দিন। কই তো তোমাকে দেখছি না, কোথায়? ওকে আচ্ছা, বলো 21 দিন। 21 দিনে কেউ ব্রয়লার রেয়ার করে? মাই গড, তুমি ফেল। 48K নাম নেই, 48 নেই বাবা, তোমরা অনেক সময় স্পেন্ড করতেছো। কি যেন ফাহামিদ, কে এটা? 26। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাহামিদ বলো দেখি ব্রয়লার কতদিন পর্যন্ত রেয়ার করা হয় বর্তমানে বাংলাদেশে এভারেজ? পারবে? বর্ষণ, বর্ষণ কোথায়? শোনা যাচ্ছে না তোমার, তুমি মনে নেটের প্রবলেম। কিছু বলছো নাকি? ও কিছু বলছে, অন্য কেউ বলো দেখি, আমি শুনতে পাচ্ছি না ওর কথা। আর হয়তো বলছে নেট প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না। হ্যাঁ নেট প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না। ব্রয়লার হচ্ছে 28 অথবা 35 দিন পর্যন্ত রেয়ার করা হয়, এটাই ব্রয়লারের মার্কেট এজ। হ্যাঁ এর বেশি 42 দিন পর্যন্ত এখন রেয়ার করা হয় না, খুব কম আর কি। 21 দিন পর্যন্ত রেয়ার করা হয় না, হ্যাঁ এটা খুবই কম থাকে আর কি। 21 দিনে 1 কেজি হতে পারে, হ্যাঁ তবে 1.5 কেজি 2 কেজির জন্য 28 বা 30 দিন পর্যন্ত লাগে। কে যেন আমাকে বলছিল, অনন্যা, বুঝতে পারছো অনন্যা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এইগুলো হচ্ছে ব্রয়লারের মেল এবং ফিমেল, কক এবং হেনের উভয়েরই বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য। বাট মেলের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, ফিমেলের। হ্যাঁ কিছু বলবে? আমরা তো অনেক সময় হচ্ছে 1 কেজির ব্রয়লারও কিনি, তো সেক্ষেত্রে মানে স্যার ওরা কিভাবে হচ্ছে রেয়ার করে বা বাজারজাত? 1 কেজি ব্রয়লারের জন্য কেউ 21 দিন পর্যন্ত রেয়ার করে না, হ্যাঁ ম্যাক্সিমাম 25 দিন পর্যন্ত করে। বাট দেখা যাচ্ছে যে এর ভিতরে কিছু ওই বাজারে যারা বাচ্চা সাপ্লাই দেয়, হ্যাঁ মনে ইললিগ্যাল কিছু আসলে সেলাররা কি করে, পোর কোয়ালিটির বাচ্চা দেয়, বুঝছো? এইগুলো কি হয়, বাকিগুলো 1.5 কেজি হয়ে গেছে, বাট এর ভিতরে 500-র ভিতরে মনে করো 70-80টা আবার তাদের গ্রোথ রেট কম, 1 কেজি হচ্ছে। সাধারণত 1 কেজি ব্রয়লার রেয়ার করার জন্য, মানে ব্রয়লার 1 কেজির ওজনের ব্রয়লার উৎপাদনের জন্য এটা লস প্রজেক্ট, হ্যাঁ কারণ শেষের এই 22 থেকে 28তম দিনে বা 22 থেকে 30তম দিনে ব্রয়লারের গ্রোথ রেটটা বেশি হয়। তো শুরুর দিকে খাদ্য বেশি খায়, গ্রোথ কম হয়, বাট শেষের দিকে গ্রোথটা বেশি হয়ে যায়। হ্যাঁ তো যার কারণে 1 কেজি ব্রয়লার উৎপাদন করা লস প্রজেক্ট। বাজারে যেটা পাও সেটা হচ্ছে যে মানে ওই 1 কেজির জন্য কেউ ব্রয়লার রেয়ার করে না, ও কারণে। দেখো আমাকে ঢাকা শহরে আমার স্টুডেন্টরা অনেকেই বলে যে স্যার 4 মাস আগে ওই ফুটপাতে, দেখো না স্ট্রিট ফুড গুলো আছে না, ওই জায়গায় ঠিক ফুটপাতে ঘাড়ে করে কিছু মুরগির বাচ্চা বিক্রি করে ঢাকা শহরে। তো শখের বশবর্তী হয়ে এরা মুরগির বাচ্চা কিনে রেয়ার করে। তো 4-5 মাস ধরে রেয়ার করছে, বলতেছে স্যার 4-5 মাস ধরে বাচ্চার ওজন তো বাচ্চা বাড়েই না, গ্রোথ রেটটা খুবই কম, বাচ্চাই আছে কেন? হ্যাচারিতে ওই যে বাচ্চাকে আমি তোমাদেরকে একটা টার্ম পড়িয়েছি, গ্রেডিং, বাচ্চাকে সর্ট আউট করে ভালো কোয়ালিটির বাচ্চাগুলোকে আলাদা করে, খারাপ কোয়ালিটির বাচ্চাগুলোকে আলাদা করে।
তো হ্যাচারির রুলস এবং ইথিক্স অনুযায়ী খারাপ কোয়ালিটির বাচ্চাগুলোকে একেবারে মেরে ফেলে কবর দেওয়ার কথা, বাট আমাদের দেশে কি করে, এইগুলোকে হ্যাচারিতে কিছু লোক থাকে, হ্যাঁ, যা অসৎ লোক, এরা কি করে পোর কোয়ালিটির বাচ্চাগুলোকে মার্কেটে ছেড়ে দেয়। তো ওই যে 28 দিন পর্যন্ত ব্রয়লার রেয়ার করা হলো, বাট কিছু পোর কোয়ালিটির বাচ্চা মিক্সিং করে দিল, তাতে দেখা যাচ্ছে ওইগুলো গ্রোথ রেট কম, ওইগুলো 1 কেজি পাওয়া যাচ্ছে। বাট 1 কেজির ওজনের জন্য 21 দিন না হলেও অনেকে দেখা যাচ্ছে যে কে আমাকে এই কোশ্চেনটা করেছিল, বাজারে 1 কেজির ব্রয়লার পাওয়া যায়? জি স্যার, আমি অনন্যা। অনন্যা। আরেকটা বিষয়, আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি 500 ব্রয়লার রেয়ার করতেছি, বাট হচ্ছে যে 20-21 দিনে পর্যন্ত হয়ে গেছে, 1 কেজি হয়ে গেছে, বাট দেখতেছি মর্টালিটি বেড়ে গেছে। আমি আর এই ডিজিজ এফেক্টেড হয়ে গেছে, হ্যাঁ, আমি আর ফ্লোক রাখবোই না, 28 দিন পর্যন্ত রাখতে গেলে আমার সব মুরগি মারা যাবে, দিলাম সেল করে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। সো মেল এবং ফিমেলের আলাদা বৈশিষ্ট্য আছে, এটা পরে নেবে আর কি, হ্যাঁ। তোমাদের কি ক্যালকুলেটর আছে সঙ্গে, বা মোবাইল আছে নাকি? মোবাইলে তো তোমরা ক্লাস করছো। এনিওয়ে, তোমরা কি দেখা যাচ্ছে আমাকে? না সরি, ওই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ভেরি গুড। সো তাহলে আমি এখন আসি পপুলেশন সাইজ অ্যান্ড স্ট্রাকচার অফ জিপিএস উইথ 5000 ডে ওল্ড চিক্স। এটা একটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, লিখে নাও, পরীক্ষায় আসবে 100%, এর কোনো বিকল্প নেই। ওকে, সো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব দেখো। এ টিপিক্যাল ডে ওল্ড প্যারেন্ট স্টক প্যাকেজ ইজ গিভেন ইন দি ফলোইং টেবল। সাধারণত লাইন, পিওর লাইন, হ্যাঁ, মেল লাইন থাকবে, ফিমেল লাইন থাকবে। তো মেল লাইনের ক্ষেত্রে মেল থাকবে এ, মেল লাইনের ক্ষেত্রে ফিমেল থাকবে বি, তারপরে ফিমেল লাইনের ক্ষেত্রে মেল লাইন থাকবে সি এবং ফিমেল লাইন থাকবে ডি। দেখি এখন আমরা সেক্স, এটাকে লাইন বলা হচ্ছে, এটা সেক্স। ডক কি, ডক ডে ওল্ড চিক্স নাম্বার, এটা কি হবে দেখো, 5000-এর ক্ষেত্রে 695। কিভাবে 695 হবে? দেখতে পাচ্ছ? অভিক কে? অভিক 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 নেই না? অভিক কি আছে? শাওন, শাওন কই? শাওন, লাবণী, শাওনের, ওকে, শাওন, শাওন, শাওন চলে আসো, শাওন চলে আসো আগে। স্যার আমার রুমে নেট পাই না, আমি একটু বাইরে থেকে ক্লাস করতেছি। ওকে, অভিক, লাবণী কই? লাবণী, লাবণী কই? জি স্যার আছে। লাবণী বলো তো, এই 695 কিভাবে আসলো? এটা হচ্ছে যে ডে ওল্ড চিকের সংখ্যা মেলের ক্ষেত্রে 695 কিভাবে হয় আসলো? দেখো পাশে তো ব্র্যাকেটে লেখা আছে, বুঝো না কেন তোমরা এটা? 13.9% অফ টোটাল, হ্যাঁ, 5,000 ইয়েস, 13.9% টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন কত? 5000, তার মানে 695। মেল লাইনের ফিমেলটা কত হবে? 771.45। এটা হচ্ছে 11% হায়ার অফ 695, অর্থাৎ এই ফিমেল লাইনটা মেল লাইনের 11% বেশি হবে। তাহলে আগে 695 11% বের করবে, তারপরে 695 সঙ্গে যোগ করে 771 আসে। ফিমেল লাইনের মেল লাইনটা কি হবে দেখো, 695, সেম মেল লাইনের মেলের মতো, বাট ফিমেল লাইনের ফিমেলটা কেমন হবে দেখো,
মেল লাইনের ফিমেল যে সংখ্যাটা আছে তার 3.7 টাইমস বেশি হবে। তাহলে কি ক্যালকুলেশন করতে পারবে? জি স্যার। কই লাবণী, কি তোমাকে দেখি না, কই লাবণী, কই লাবণী? তারপরে হচ্ছে যে এরপরে কে একজন আরেকজন আসো দেখি, 53 কে 53। ওকে, সো আমি আসলে তোমাদের, এই তোমরা কি এটা বুঝতে পারছো? লাবণী বলো, লাবণী বুঝতে পারছো? কি বুঝতে পারছো? তুমি সবাইকে বোঝাও। দুইটা লাইন থাকে, পিওর লাইন, একটা মেল লাইন একটা ফিমেল লাইন। এই মেল লাইনেরও আবার মেল ফিমেল থাকবে। 695 কিভাবে হলো বলো? 695 হচ্ছে এই যে 5000-এর পার্সেন্টেজ যেটা হচ্ছে কত পার্সেন্টেজ? এখন না বুঝলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না। 13.9। ভেরি গুড। 13.9% হবে কার? কত? 10,000? 5000। 5,000। ভেরি গুড। কনফিডেন্স এত লো কনফিডেন্স কেন? ইটস নট গুড। ওকে, মেল লাইনের ফিমেলটা কিরকম হবে? কত? এখানে বলা আছে 771.45। কিভাবে হলো এটা? 695-এর হ্যাঁ, 695 এর কি 11%। 11% যেটা বের করব সেটার সঙ্গে যোগ করতে হবে কোনটা? ও, 695 সঙ্গে 11% যেটা পাবো সেটা যোগ করতে হবে। ওকে ওকে। তারপরে হচ্ছে যে ফিমেল লাইনের ফিমেলটা কিভাবে বের করব? এই যে 2854.365 হলো, কিভাবে বের করবো এটা বলো? এই ওকে একজন অ্যাসিস্ট করো। ফিমেলের যেটা হ্যাঁ, 771.45। 771.45 হচ্ছে মেল লাইনের ফিমেলের সংখ্যাটার কত পার্সেন্ট বেশি হবে? কতটুকু বেশি হবে? মাল্টিপ্লাই বাই কত আছে? 3.7। 3.7 গুণ হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। কি নাম তোমার? লাবণী। ওকে, থ্যাংক ইউ। তুমি যাও। এরপরে দেখো, ফার্স্ট সিলেকশন বিটুইন 4 to 5 উইকস অফ এজ। ঠিক আছে, হ্যাঁ। প্রথম আমরা সিলেকশন করব এই বাচ্চাগুলোর ভিতরে, মেল লাইনের মেল ফিমেল, ফিমেল লাইনের মেল ফিমেল। এরপরে হচ্ছে যে ফার্স্ট সিলেকশন করব 4 থেকে 5 সপ্তাহ বয়সে। কি করব? কালিং উইক, ডিফর্মড অ্যান্ড আনহেলদি বার্ড। হ্যাঁ, বাচ্চার যে খারাপ বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে এগুলোকে আমরা বাদ দিব। সেকেন্ড সিলেকশন আমরা করব কখন? 18 থেকে 21 সপ্তাহ বয়সে। এগেইন আমরা খারাপ বাচ্চাগুলোকে, বার্ডগুলোকে, গ্রোয়ারগুলোকে আমরা ডিলিট করব। ওকে, ফাইনাল নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ অফ বার্ড রিটেইনড আফটার 2 সিলেকশন। প্রথম সিলেকশন এবং দ্বিতীয় সিলেকশনের পরে, হ্যাঁ, কতগুলো বাচ্চা এবং কত পার্সেন্টেজ আমরা এই ফ্লোকে রেখে দিব সেটা আমরা দেখবো এখন। 10% অফ 695, মেলের যে বাচ্চা আছে 695, এটার, হ্যাঁ, 10%, যতগুলো কালিং এর পরে যত থাকবে, হ্যাঁ, কালিং এর পরে অনেকগুলো বাচ্চাই থাকলো, বাট সবগুলো আমরা নিব না। 695 10% মানে কি? 69.5 নিব, 70টা। মেল লাইনের ফিমেলের ক্ষেত্রে কত নিব দেখো? 92% অফ 771.45, অর্থাৎ এই যে 771.45-এর 92% আমরা রাখবো। তারপর ফিমেল লাইনের মেলের ক্ষেত্রে আমরা কত রাখবো? যে সংখ্যা আছে 695 তার 35% রাখবো। ফিমেল লাইনের ফিমেলটার ক্ষেত্রে আমরা কত রাখবো? ঠিক মেল লাইনের ফিমেলের ক্ষেত্রে যে সংখ্যাটা পাবো সেইটার 92% আমরা রাখবো। তাহলে টোটাল, হ্যাঁ, সংখ্যা হচ্ছে যে 5,000-এর ভিতরে কত? 3,648.499 বার্ড আমরা রাখবো। দ্যাট মিনস 15,000-এর 72.5
7-5% আর কি। হ্যাঁ, আমাদের কালিং এর পরে এই বার্ড গুলো থাকবে। এটাই হচ্ছে যে টিপিক্যাল, হ্যাঁ, ডে ওল্ড প্যারেন্ট স্টক সাইজ অ্যান্ড স্ট্রাকচার যদি বার্ডের সংখ্যা 5,000 হয়। আমি যদি পরীক্ষায় দিই 5,000-এর জায়গায় 10,000, পারা যাবে তো বর্ষণ? স্যার হ্যাঁ, বলো। স্যার এখানে পার্সেন্টেজ গুলো কি স্যার একদম এটাই থাকবে? পার্সেন্টেজ গুলো তো তোমার বাইবেলের মতো, কিতাবের মতো তোমার এটা থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। জি স্যার। এটা স্যার এখানে তোমাদের, হ্যাঁ শোনো, a+b হোল স্কয়ারের ফর্মুলা যেরকম ঠিক সেরকম তোমার ওই জি যে স্যার 13.9%, 11%, তারপরে 3.7 টাইমস, তারপরে নাম্বারের ক্ষেত্রে 10%, 92%, 35%, 92%, এইগুলো তোমাদের হুবহু এটাই থাকবে, তার সংখ্যাগুলো চেঞ্জ হবে। 5,000-এর জায়গায় 10,000 দিব, 10,000-এ 13.9% কত, এরকম আর কি। জি স্যার। আমরা একটা অঙ্ক করার ক্ষেত্রে দেখো, কি বীজগণিত করার ক্ষেত্রে যেগুলো যে ডেটাগুলো অঙ্কে দেয়া থাকে সেইগুলো আমরা লিখি গিভেন ডেট, মানে দেয়া আছে আর কি। হ্যাঁ, এগুলো 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 দেওয়া আছে। তারপরে উই নো, আমরা জানি ফর্মুলার ক্ষেত্রে ঠিক সেরকমই। হ্যাঁ, এখানে যে বুলেট গুলো দেয়া আছে এগুলো হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে বাইবেলের মতো। তো সো এইগুলো না লিখলেও হবে, তোমাদের এই ক্যালকুলেশন টেবিলটা যদি পারো দ্যাটস ওকে, বাট এই টেবিলটা পারতে গেলে, হ্যাঁ, ক্যালকুলেশনটা পারতে গেলে এটা তোমাদের জানতে হবে, এই আর কি। বোঝা গেছে? ওকে, ওকে। আমরা এখন দেখি আর কি আরেকটা, আমার শীট কি দেখা যায় স্ক্রিন? জি ওকে, স্যার। দেখো এখানে একটা প্রশ্ন আছে, পরীক্ষায় কিন্তু আসে সাধারণত, ডিফাইন্ড গ্র্যান্ড প্যারেন্ট স্টক। এতক্ষণ ধরে আমরা জানতেছি জিপিএস গ্র্যান্ড প্যারেন্ট স্টক, পিএস প্যারেন্ট স্টক, বাট হাউ ক্যান উই ডিফাইন গ্র্যান্ড প্যারেন্ট স্টক, প্যারেন্ট স্টক? হ্যাঁ, বাট প্যারেন্ট স্টক এবং কমার্শিয়াল স্টকের ভিতরে পার্থক্য কি, এগুলো আবার আবার এদের পার্থক্যগুলো, হ্যাঁ, জেনেটিক্যাল পোটেনশিয়ালিটি উপর ভিত্তি করে হতে পারে, ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে হতে পারে। হ্যাঁ, তো আমরা একটু দেখি। Grandparent stock is produced by fixing desirable genes. Very difficult definition. By at least 6 generation of mating. এই গ্র্যান্ড প্যারেন্ট স্টক গুলো মনে করো কমপক্ষে 6টা থেকে 8টা জেনারেশন মিটিং করার পরে দেখা যাচ্ছে যে পিউরিটি চলে আসে, কিছু জিন ফিক্স আপ হয়। ইন আদার ওয়ার্ড, গ্র্যান্ড প্যারেন্ট স্টক ইজ প্রোডিউস থ্রু কম্বাইন্ড অ্যাবিলিটি টেস্টিং। এটা তোমার অ্যানিমাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং এ পড়ানো হয়ে থাকে। আমি জানি না পড়েছো কিনা বা পড়ানো হয়েছে কিনা, মনে হয় লেভেল 4 সেমিস্টার 2 এ মনে হয় তোমাদের একটা কোর্স আছে। হ্যাঁ, আমি জানি না হোয়াট অ্যাবাউট দিস। তো কম্বাইন্ড অ্যাবিলিটি টেস্টিং বাই রিসিপ্রোকাল রিকারেন্ট সিলেকশন, কমপক্ষে মনে করো এটার সঙ্গে, মনে করো এখানে 50টা ফ্লোক বার্ডের একটা ফ্লোক আছে, এখানে 50টা বার্ডের একটা ফ্লোক আছে, ওখানকার মেলের সঙ্গে এখানকার ফিমেল, এখানকার মেলের সঙ্গে আর এক জায়গার ফিমেলের ক্রসিং করাতে হবে আর কি। হ্যাঁ, এই অ্যাটলিস্ট 6টা জেনারেশন, দেন আমরা দাদা দাদি পেয়ে যাবো আর কি। হ্যাঁ, এরকম আর কি। Differences between parent stock and commercial stock with respect to genetic potentiality. জেনেটিক্যালি তাদের ভিতরে কি পার্থক্য প্যারেন্ট স্টক এন্ড কমার্শিয়াল স্টকের ভিতরে? নাইম, আসো নাইম। ওকে, নাইম নেই। আচ্ছা, বর্তমানে আমাকে স্যার আছি স্যার। নাইম, ভেরি গুড। নাইম, এই প্যারেন্ট স্টকের ক্ষেত্রে দেখো এখানে কিছু ডেফিনেশন আছে। প্যারেন্ট স্টক ইজ দি সিনথেটিক লাইন অবটেইন ফ্রম গ্র্যান্ড প্যারেন্ট স্টক। প্যারেন্ট স্টকটা গ্র্যান্ড প্যারেন্ট স্টক থেকে পাবো, ডেফিনেটলি আমার বাবা মা আমার দাদা দাদির কাছ থেকে এসছে। কমার্শিয়াল স্টকটা কি হবে দেখো, ইজ দি স্টক হুইচ ইজ প্রোডিউসড বাই মেটিং মেল অ্যান্ড ফিমেল লাইন অফ প্যারেন্ট স্টক। বাবা মার মেল এবং ফিমেলের লাইন থেকে
মেটিং এর ফলে স্পেসিফিক কিছু ট্রেড, যেমন এগ প্রোডাকশনের জন্য লেয়ার, হ্যাঁ, মিট প্রোডাকশনের জন্য ব্রয়লার, এটাই হচ্ছে কমার্শিয়াল স্টক। প্যারেন্ট স্টকের ক্ষেত্রে হোমোজেনিসিটি থাকে, আর কমার্শিয়াল স্টকের ক্ষেত্রে হেটারোজেনিসিটি থাকে আর কি, এদের ভিতরে অনেক বৈশিষ্ট্যগত তারতম্য দেখা যায়। প্যারেন্ট স্টক অ্যাবেল টু প্রোডিউস হাইব্রিড ভিগর, মানে প্যারেন্ট স্টক কমার্শিয়াল স্টক তৈরি করতে পারে, বাট কমার্শিয়াল স্টক হাইব্রিড ভিগর তৈরি করতে পারে না, বাট এরা নিজেরাই পারফর্ম করে। হাইব্রিড ভিগর কোনটা জানো? এই যে বাজারে যে আমরা ডিম পাড়া মুরগি বলি লেয়ার এবং ব্রয়লার রেয়ার করি, এদের এই বাচ্চাগুলো কিন্তু কি ব্রিড ভ্যারাইটি না, এই বাচ্চাগুলোকে বলা হয় কি স্ট্রেইন। ব্রয়লারের কয়েকটা স্ট্রেনের নাম বলতে পারবে কেউ বর্তমানে রেয়ার করা হয়? স্যার আশলি হেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার, এই শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, কব 500, রোজ ব্রয়লার, লোমান মিট, এইগুলো হচ্ছে ব্রয়লারের স্ট্রেন। বুঝতে পারছো? লেয়ারের স্ট্রেন হচ্ছে ইসা ব্রাউন, ইসা হোয়াইট, হাইসেক্স ব্রাউন, হাইসেক্স হোয়াইট, এইগুলো হচ্ছে লেয়ারের স্ট্রেন। এই স্ট্রেন গুলোকে মানে এদের হাইব্রিড ভিগর বলা হয় এদেরকে, মানে দ্যাট মিনস এদের প্রোডাকশন ক্যাপাবিলিটি অনেক হাই, এরা অনেক বেশি ডিম দিতে পারে ব্রিড এবং ভ্যারাইটির তুলনায়। তাহলে ব্রয়লারের এই স্ট্রেন গুলোর ক্ষেত্রে এরা কম সময়ে বেশি গ্রোথ রেট হয় এদের। হ্যাঁ, এই কারণে বলা হয়েছে প্যারেন্ট স্টক হাইব্রিড ভিগর তৈরি করতে পারে, বাট কমার্শিয়াল স্টক হাইব্রিড ভিগর তৈরি করতে পারে না, কিন্তু পারফর্ম করে। প্যারেন্ট স্টকের ক্ষেত্রে মেল এবং ফিমেল লাইন আলাদা থাকে, কমার্শিয়াল স্টকের ক্ষেত্রে কখনো কনসিডার করা হয় না। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে তোমার ইয়ার ক্ষেত্রে আর কি, ব্রয়লারের ক্ষেত্রে। তারপরে প্যারেন্ট স্টক কি করে? ট্রান্সমিট সুপিরিয়র জিনস টু দেয়ার নেক্সট জেনারেশন, এদের এই ক্ষমতা আছে, বাট কমার্শিয়াল স্টকের ক্ষমতা নেই। এগ প্রোডাকশন ক্যাপাবিলিটি ইজ লেস দেন সিএস, কমার্শিয়াল স্টক। ওই যে বললাম তোমার ব্রিড এবং ভ্যারাইটি, এরা বাবা মা, এদের এগ প্রোডাকশন ক্যাপাবিলিটি কম, বাট কমার্শিয়াল স্টকের এগ প্রোডাকশন ক্যাপাবিলিটি হাই। এই ব্রিড এবং ভ্যারাইটি 72 সপ্তাহ পর্যন্ত ডিম দিতে পারে, বাট কমার্শিয়াল স্টক গুলো 90, 92, 94 সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে, এবং ডিমের সংখ্যাও অনেক বেশি। এটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। হ্যাঁ, প্যারেন্ট স্টকের ক্ষেত্রে মেল ফিমেল রেশিও মেনটেন করা হয় 1:10, কমার্শিয়াল স্টকের ক্ষেত্রে মেনটেন করা হয় না। তারপরে প্যারেন্ট স্টককে কি এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউসে রেয়ার করা হয়, আর কমার্শিয়াল স্টককে ওপেন সাইটেড হাউসে রেয়ারিং করা হয়। প্যারেন্ট স্টককে দেখো লিটার কাম স্লেট ফ্লোর, এটা কি জানো? এটা নাম শুনেছো কখনো? বলো এই নাইম, তুমি বলো। আবিদ কই? আবিদ, ফারুক, দেখি একটু তোমাদেরকে কই তোমরা। জি স্যার আছি। ওকে, তুমি কে? আবিদ। আবিদ, আবিদ, লিটার কাম স্লেট জি মানে স্যার। কি? লিটার কাম স্লেট মানে কি বুঝো? না স্যার, লিটার কি জিনিস? লিটার স্যার লিটার ওই মানে হচ্ছে স্যার ব্রয়লারের মলটা। হ্যাঁ, ও বলো, আবিদ বলো। হ্যাঁ, আবির আর আবিদ, আই ডোন্ট স্যার নো। হুম। ব্রয়লারের বজ্র পদার্থ স্যার ওই। ও মাই গড, এই নাইম বলো দেখি। নাইম, স্যার লিটার মানে হচ্ছে স্যার যেটা হচ্ছে মানে ব্যবহার করা হয় এবং যেটার মধ্যে বজ্র পদার্থ ত্যাগ করে বা ওই সবগুলো মিলেই তো লিটার বলা আরে হয়। লিটারের সংজ্ঞা এটা না, লিটারকে বলা হয় বেডিং মেটেরিয়াল অফ এ পোল্ট্রি। মানে আমরা মানুষরা যেমন কি স্যার ওই খাটের, বেডিং এর উপরেই তো মলমূত্র ত্যাগ করে। আমার কথা শোনো আগে, মলমূত্র ত্যাগ করার জন্য ওটা দেয়া হয় না, বার্ডের কমফোর্টনেসের জন্য ওটা দেয়া হয়। আমাদের যেমন কি তোশক জাজিম আমরা ইউজ করি না আমাদের বেডে, ঠিক তেমনই বার্ডের জন্য ফ্লোরের উপরে
রাইস হাক্স আমাদের দেশে মূলত তাই দেয়া হয়, এটা বিছায় দেওয়া হয়। এটাকে বলা হয় বেডিং মেটেরিয়াল অফ এ পোল্ট্রি বার্ড। লিটারের ডেফিনেশন এটা, লিটারের ডেফিনেশন ওইটা বলা যাবে না, যেটা ব্যবহার করা হয় যার উপরে মুরগি বজ্র ত্যাগ করে আর কি। এটার ডেফিনেশন এটা না। এই ধরনের কিছু ফ্লোর আছে, আবার ওই ফ্লোরের দেখো ওয়ালের চতুর্দিক দিয়ে একটু মাচা করে দেয়া হয়, মাচা। বার্ড উঠে ওখানে ডিম পারবে। ওটাকে বলা হয় স্লেট। এটা লিটার কাম স্লেট ফ্লোর আর কি। মনে করো যে মুরগি ফ্লোরে ঘোরাফেরা করবে, খাদ্য খাবে, ডিম পাড়ার সময় মাচায় উঠে ডিম পারবে আর কি। এটা প্যারেন্ট স্টকের ক্ষেত্রে রেয়ার করা হয়। কমার্শিয়াল স্টক লেয়ারের ক্ষেত্রে কেজে রেয়ার করা হয়। প্যারেন্ট স্টকের ক্ষেত্রে যেহেতু ডিম পারে ফ্লোরে, তার মানে কি একটা বক্স দেয়া হয় 4 থেকে 5টা মুরগির জন্য। কমার্শিয়াল স্টকের ক্ষেত্রে এরকম দরকার হয় না। ঠিক আছে, লাইটিং সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট প্যারেন্ট স্টকের ক্ষেত্রে, কমার্শিয়াল স্টকের ক্ষেত্রে এরকম দরকার নেই। বায়োসিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট। রেশন, ব্রিডার রেশন খাওয়াতে হয়। কেন ব্রিডার রেশন এবং লেয়ার রেশন আলাদা, কে বলতে পারবে? ব্রিডার রেশনে কি থাকে যা লেয়ার রেশনে থাকে না? ফার্টিলিটি ইনক্রিজ করার জন্য ব্রিডার রেশনে কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্ট থাকে, ভিটামিন ই, সিলিনিয়াম, এইগুলো যা লেয়ার রেশনে লাগে না আর কি। লেয়ার রেশনে কেন লাগে না? শুধু ক্যালসিয়াম লাগে। এ ডিম পারবেই, এর ডিম থেকে কখনো বাচ্চা হবে না, কারণ লেয়ার ফার্মে কখনো মেল থাকে না, শুধু ফিমেলেই থাকে। মেল ফিমেলের মিটিং ছাড়াও ডিম হবে, মনে রেখো আর কি। ওকে, আবিদের পরে কি ফারুক? ফারুক কই? ফারুক আসো? জি স্যার। ওকে ফারুক আসো, দেখি তোমাকে, দেখি একটু, কই তুমি? ওকে, ও ফারুক লাল বয়। ইউর ফেভারিট কালার রেড? নো স্যার। ওকে ওকে ফারুক, দেখো এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে তোমাদের। প্যারেন্ট স্টক এন্ড কমার্শিয়াল স্টক বোথ আর কমার্শিয়াল। কমার্শিয়াল স্টক তো কমার্শিয়াল, কারণ কি আমরা এই যে ব্রয়লার রেয়ার করি কি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য, লেয়ার লালন পালন করি কি ডিম উৎপাদনের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হয়। দ্যাট মিনস কমার্শিয়াল স্টক তো কমার্শিয়াল। বাট প্যারেন্ট স্টক কিভাবে কমার্শিয়াল, কে বলতে পারবে? আমি বলি, প্যারেন্ট স্টক তো ডিম পারে, রাইট? হ্যাচিং এগ, ঠিক কিনা? মনীষা, মনীষা কই? মনীষা দেখি, মনীষা, মনীষা, আবু মুসা, মনীষা যদি না থাকে আবু মুসা। ওকে, কি যেন? স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের কালকে সকাল 9টায় পরীক্ষা, তো তো অনেকে হয়তো পড়তেছে, এখন ক্লাসটা শেষ করে দিলে ভালো হতো স্যার। এই যে আমার এটাই ক্লাস শেষ, এটাই লাস্ট লাস্ট পেজ। ওকে জি স্যার। ওকে, জি স্যার। এই প্যারেন্ট স্টক থেকে আমরা ডিম পাবো। এই ডিমটা কি হ্যাচিং? হ্যাঁ, আচ্ছা ওকে, স্টপ করো। প্যারেন্ট স্টক থেকে আমরা ডিম পাবো, এই ডিমটা থেকে আমরা কি হবে, এই ডিমটা বাজারে বিক্রি করলে অর্থনৈতিকভাবে লাভবান হব। প্যারেন্ট স্টকের বাচ্চা হচ্ছে কমার্শিয়াল স্টকের বাবা মা। প্যারেন্ট স্টকের বাচ্চা হচ্ছে কমার্শিয়াল স্টকের হচ্ছে যে স্টক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তার মানে প্যারেন্ট স্টক দুই ভাবে কমার্শিয়াল, একটা হচ্ছে যে ডিম উৎপাদনের মাধ্যমে, আর একটা হচ্ছে যে কমার্শিয়াল স্টকের বাচ্চা উৎপাদনের মাধ্যমে। এই কারণে বলা হয় প্যারেন্ট স্টক এন্ড কমার্শিয়াল স্টক বোথ আর কমার্শিয়াল। বোঝা গেছে? ওকে, তোমাদের কালকে 9টায় পরীক্ষা? হ্যাঁ জি স্যার।
ওকে জি স্যার। ওকে এনিওয়ে আমরা আজকে তাহলে এখানেই রাখি আর কি। তো আমিও চাইছিলাম যে আরো একটু তোমাদের ক্লাস নেয়ার কন্টিনিউ করার, আর একটা ক্লাস নিব আর কি। তো যাই হোক, তোমাদের আপনি পরীক্ষা কালকে ক্লাস নিতে পারবেন। আগামীকালকে না? আমার আর ক্লাস লাগবে একটা, দুটা ক্লাস